নমস্কার। পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে এর তৃতীয় খণ্ড। আজ শুরু হতে চলেছে রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে এর ৪৯তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 49 শুরু করলাম। কাশী যাত্রা, সাল ১৭৬৯ খ্রিস্টাব্দ, চতুর্দশ পর্ব। ১৭৬৯ খ্রিস্টাব্দ সহস্রাব্দের ইতিহাসে এই বৎসরটি সুপরিচিত। কেন বুঝলে না? বাংলা সালটা উল্লেখ করলেই ধরতে পারবে। সেটা ১১৭৬ বঙ্গাব্দ, অর্থাৎ ভয়ঙ্করী ৭৬ মন্বন্তরের সর্বনাশাকাল, মৃত্যু চিহ্নিত বৎসর। পুরাতন নথিপত্র তন্ন করে খুঁজেছি, কিন্তু এই মহা মন্বন্তরের তথ্য নির্ভর কোনো ইতিহাস সংগ্রহ করতে পারিনি। কিছু পেয়েছি বঙ্কিম পথে, কিন্তু তা উপন্যাসের উপাদান মাত্র। তা ৭৬ মন্বন্তর তো মান্ধাতার বাপের আমলের কথা। বুড়ো ইতিহাস সেসব কথা ভুলে যেতেই পারে। আমাদের যৌবনকালে সচক্ষে দেখা ৫০ মন্বন্তরেই কি কিছু জানতে পেরেছি? কি করে সেটা হলো ম্যানমেড ফেমাইন পাইনি। সমকালীন কথা সাহিত্যিকেরা কিছুটা ঔপন্যাসিক সত্য জানিয়েছেন, কিছুটা ধরা আছে চিত্রশিল্পীদের ক্যানভাসে। জয়নাল আবেদিন, পূর্ণ চক্রবর্তী, খালেদ চৌধুরী, গোপাল ঘোষ। নন্দলাল আঁকলেন অন্নপূর্ণা যার ঘরে, সে কান্দে অন্নের তরে, এ বড় মায়ার পরমাদ। এই সর্বনাশের সামগ্রিক ঐতিহাসিক গবেষক কেউ এগিয়ে আসেননি। ৭৬ মন্বন্তরকালে রূপমঞ্জরি প্রায় পঞ্চবিংশতি বর্ষীয়া যুবতী। পিতৃবিদায়কালে সে ছিল চতুর্দশী, ফলে এর মাঝখানে এক যুগ অতিক্রান্ত। এই পঞ্চবিংশতি বৎসর বয়সেই রূপমঞ্জরি স্বগ্রাম ত্যাগ করে কাশীধামে চলে যান। বাকি জীবনে গৌড়বঙ্গে আর ফিরে আসার সুযোগ পাননি। ফলে এই দ্বাদশ বৎসরের একটি চুম্বকসার এখানে দাখিল করা দরকার। দামোদরের ধারে চণ্ডাল শ্মশানে পিতৃদেবীর দেহ ভস্মীভূত হল। চিতা যখন নির্বাপিত হল, তখন রোহিণী নক্ষত্র মহাকাশের খ বিন্দুতে। সূর্য যেহেতু এখন তুলা রাশিতে, তাই বলা যায় এখন মধ্যরাত্রি। বড় উত্তাপ, বড় জ্বালা, বড় দহন। দীর্ঘদিন তা সহ্য করে এসেছেন। ব্রাহ্মণ সমাজপতিদের সারাটা জীবন ধরে বোঝাবার চেষ্টা করেছেন যে ভারত গরুরের দুটি পক্ষ, নারী সমাজ আর জল অচল জাত। এ দুটি পক্ষপাতন করলে এই মহাবিহঙ্গ কোনোদিনই মহাকাশে উড়তে পারবে না। কেউ সে কথায় কর্ণপাত করেনি। এতদিনে সে জ্বালা মিটল। কলসিতে করে ঘড়া ঘড়া জল এনে ওই জল অচল প্রিয় বন্ধুরা তাদের অতি প্রিয় মানুষটার প্রতি বন্ধুকৃত্য করল। ভীমাবাগদি নেই, মরেছে ওই সমাজপতিদের নেপথ্য নক্কারজনক পন্থায়। না হলে সে হয়তো চিতার উপর আছাড় খেয়ে বলতো, বাবা ঠাউর তুমি চলি গেলে মোরা দাঁড়াবো কোথা? দামোদরে ডুবে মরেছে তার ভাইপোটাও, ঈশেন আরজান সর্দার। একটি বটপত্রের ঠোঙায় রূপেন্দ্রের উত্তপ্ত অস্থিটুকু নিয়ে এগিয়ে এলো শ্মশান চণ্ডাল। রূপমঞ্জরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা দামোদরে দিয়ে আয় মা, বাবা ঠাউর শান্ত হবেন। অঞ্জলিবদ্ধ হাতটি প্রসারিত করে এগিয়ে গেল ঘাটের দিকে। জলে নিক্ষেপ করল না, কিন্তু এগিয়েই গেল ক্রমাগত। ধীরে ধীরে দামোদরের গর্ভে ৩ ডুব দিয়ে ফিরে এলো যখন, তখন তার মুষ্টিতে বটপত্রটি নেই। ডাঙায় উঠেই হঠাৎ সচেতন হলো, বিকচিত হলো ওর স্বভাবজাত নারী সত্তা।
খেয়াল হলো সে এক বস্ত্রা এবং সিক্ত বসনা। ঘাটে তখনও সারা গ্রাম অপেক্ষা করছে, সকলেরই দৃষ্টি ওর দিকে। হঠাৎ নজর হলো সোপান শ্রেণী বেয়ে নগ্নপদে নেমে আসছেন তারা প্রসন্ন। স্নানান্তে যে বস্ত্র পরিবর্তনের প্রয়োজন হবে এ কথা মনে ছিল না রূপমঞ্জরীর, কিন্তু ভোলেননি তারা প্রসন্ন। তিনি ওর দিকে একটি সাদা থান বাড়িয়ে ধরে বললেন, স্ত্রীলোকদের বস্ত্র পরিবর্তন কক্ষে গিয়ে ভিজের শাড়িটি ছেড়ে আয় মা, ওটা ওখানেই থাকবে, শ্মশান চণ্ডালের প্রাপ্য। শাড়িটা পাল্টে যখন ফিরে এলো তখন উনি বললেন, এবার ওই পালকিতে উঠে বস, পুঁটু রানী ওখানে অপেক্ষা করছে। পিতৃহীন শূন্য ভিটেই ফিরে এলো। তখনও কিন্তু গ্রাম্য মহিলার দল ওর প্রতীক্ষায় বসে আছেন। আশ্চর্য, আকাশ প্রদীপটা তখনও নিভে যায়নি। কে আজ জ্বালালো ওটা? কে তেল ভরে দিল বারে বারে? হটি জানে না। আকাশ পিরিমটা যখন তৈরি করেছিল তখন স্বপ্নেও ভাবেনি যে ওর এমন একটা ব্যবহার হবে। রূপেন্দ্রের পূর্বপুরুষ নয়, রূপেন্দ্রকেই পথ দেখাতে প্রদীপটা এভাবে প্রতীক্ষা করবে। সে রাতের বাকিটুকু কে কোথায় কাটালো হিসেব নাই। কেঁদে কেঁদে সবাই ক্লান্ত। তারা জেঠি, শোভা পিসি, মিনু খুড়িমার মা আর পিতৃহারা অভাগিনী। পরদিন সকালে ওকে আড়ালে ডেকে নিয়ে তারা প্রসন্ন বললেন, রূপেন্দ্রের আদ্যশ্রাদ্ধ বোধহয় করতে দেবেন না ওরা, তাছাড়া ওর শ্রাদ্ধাধিকারীও তো কেউ নেই। তুই চতুর্থী পালন কর শুধু, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কি কি উপকরণ লাগবে বল। উপকরণ তো মাত্র 3টি, তিল, তুলসী আর গঙ্গা জল। তা আমার ঘরে আছে। আর ব্যবস্থা কি করবেন? পুরোহিতের প্রয়োজন হবে না, হয়তো কেউ রাজি হবেন না। মন্ত্র তো মাত্র একটি, ইদং মে শ্রাদ্ধম। তবে আমি 12টি অব্রাহ্মণকে আমন্ত্রণ করব। 12টি অব্রাহ্মণ? না না, আপনাকে জোগাড় করতে হবে না। আমি শুধু শ্মশান বন্ধুদের কৃতজ্ঞতা জানাবো। ওদের কারোর তো জাত চাবার ভয় নেই, শুধু কাঁচা ফল আর আমি জীবনদাকে দিয়ে আনিয়ে নেব। না না, জীবন কেন, আমিই পাঠিয়ে দেবো সব কিছু। কি কি পাঠাবো বল। না জেঠু, সোঁয়াইহাট থেকে কেনা কোনো কিছুতে শ্মশান বন্ধুদের আপ্যায়ন করলে বাবার স্বর্গত আত্মার তৃপ্তি হবে না। তার আত্মার নিশ্চয়ই স্মরণে আছে যে সমাজপতিদের বিধানে তাঁর প্রাচিত্যের হয়নি। ওই পণ্ডিতার মুখে এই প্রাকৃত শব্দটা শুনে তারা প্রসন্ন বুঝতে পারেন শোক ও সন্তাপ তার অন্তরের নিরুদ্ধ ক্ষোভ। তিনি বললেন, যেটা ভালো বুঝিস করিস, কিন্তু এই ফাঁকা বাড়িতে তোর বয়সী মেয়ের তো একা একা থাকা ঠিক নয়, নিরাপদও নয়। শিবনাথ রাতে শয়ন করতে এলেও নানা কথা উঠতে পারে। জানি, এইমাত্র শোভা পিসিও এই কথা বলেছিলেন। তিনি রোজ রাত্রে আমার কাছে এসে থাকতে চেয়েছিলেন, আমি স্বীকৃত হইনি। তা হয় না। কেন হয় না? কেন হবে না? শোভার মুঠো যদি পালাপালি করে? না, আমার দুর্দৈব আমাকেই সইতে হবে। এ নিয়ে সমাজপতিদের নতুন করে আঘাত হানার সুযোগ আমি দেব না। আমারও তো প্রাচিত্যের হয়নি। আমি তো সামাজিক বিধান অগ্রাহ্য করে চিতাভ্রষ্টা। বাবা মশাইয়ের শেষ যাত্রায় কাউকে কাঁধ দিতে দেওয়া হলো না। এ ভিটে কেউ রাত কাটালে তাকেও জাতিচ্যুত করা হবে। আপনি একাথা ঠেকাতে পারবেন না জেঠু। আমার জন্যে আর কাউকে বিড়ম্বিত হতে দেব না। তারা প্রসন্ন অধবদনে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর যেন হঠাৎ সিদ্ধান্তে এলেন। বললেন, তুই আমার বাড়িতে চল, দেখি কে আমাকে জাতিচ্যুত করে। আমি এইসব বর্বর সামাজিক অনুশাসন মানি না। এতক্ষণ স্থির ছিল, এবার আর পারল না। হঠাৎ ওর 2 চোখ ভরে এলো জলে, নতনয়নে অস্ফুটে বলল, এই কথাটা সেদিন কেন বলেননি জেঠু? কোন দিন?
রূপমঞ্জরি জবাব দিল না, অধবদনই রইল। টপ টপ করে 2 ফোঁটা জল এতক্ষণে ঝরে পড়ল ওর চোখ থেকে। তারা প্রসন্ন নিদারুণ লজ্জা পেলেন ওর প্রশ্নের জন্য। তা ঠিক, ওই কথাটা যদি সেদিন বলবার হিম্মত তার থাকতো, তাহলে শুভ প্রসন্ন সংসার ত্যাগ করে যেত না, তারা সুন্দরী মুখ হয়ে যেতেন না, আর এই 1 ফোঁটা মেয়েটা সসম্মানে ভাদুড়ি বাড়িতে গিয়ে উঠত। অনাথা, আশ্রিতার পরিচয় নয়, সমর্যাদায়, উন্নত শিরে নিজের শ্বশুরালয়। অনেকক্ষণ নীরব থেকে বললেন, মিশিরকে বরং পাঠিয়ে দেব, তোর বাড়ির সামনে বসে পাহারা দেবে। না, তাতেও আমি রাজি নই। আমি বাবামশাইয়ের পুত্র সন্তান হয়ে জন্মাইনি, আমি আত্মদ্বীপ হতে পারিনি, এটাই কি আমার অপরাধ? আমি একাই থাকব। আপনি বরং একটা কাজ করুন জেঠু, মা আনন্দময়ীর মন্দিরের ভিতরে পিছন দিকের প্রাচীরে কিলক থেকে যে খাঁড়াখানা ঝুলছে, ওইটা মিশিরজির হাত দিয়ে আমাকে পাঠিয়ে দিন। লুকিয়ে নয়, প্রকাশ্যে, সবাই জানুক গভীর রাত্রে অনধিকারে কেউ অন্যায়ভাবে এ ভিটে মাথা গলালে তাকে খড়পর্ধারণের সম্মুখীন হতে হবে। তারাপ্রসন্নের বাক্যস্ফূর্তি হল না। তার মনে পড়ে গেল ভারতচন্দ্রের একটি অনবদ্য পংক্তি, এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। রূপমঞ্জরিকে কিন্তু একাকী তার ভিটে রাত্রিবাস করতে হয়নি। সেদিন সন্ধ্যাতেই এসে উপস্থিত হলেন এক মুঠি বাবা। তিনি মুক্ত পুরুষ, সামাজিক বিধানের ঊর্ধ্বে, সমাজপতিদের অঙ্গুলি হেলনে ভ্রুক্ষেপ করেন না। তার বিচিত্র আধা হিন্দি আধা বঙ্গভাষে যা বললেন তা সত্য শ্বশুরালয় নবাগতা নববধূর দিদির শাশুড়ির অনুকরণে। আমার এটুক শুতে দিবি নাতি বউ, আমার শোবার কোন ঠাঁই নাই রে। এক মুঠি বাবা তাঁর ৩-২০ বছর বয়সে জীবনযাত্রার ছকটাই পাল্টে ফেললেন। তেল সিঁদুর মাখা বাঁধানো বটগাছতলার সাবেক টিরাটা গুটিয়ে ফেলে কম্বল বিছালেন এক বক্কা ঠাকুরের দাওয়ায়। তিনি স্থির করেছেন, দৈনিক 1 মুঠি ভিক্ষাও আর চাইবেন না কারো কাছে। শেষ বয়সে চাকরি করবেন, হ্যাঁ, এই পাহারাদারের চাকরি। জাগতে রহ মন্ত্রে দীক্ষিত চৌকিদারের বৃত্তি, পারিশ্রমিক, হ্যাঁ, নেবেন না কেন? নেবেন ওই 1 মুঠো চালের হব্বিসান্ন। দিনান্তে একবার খড়গটি আনন্দময়ী মায়ের মন্দির থেকে এ ভিটেতে আদৌ পাঠাতে হয়নি, লোহার চিমটেটাই যথেষ্ট। তেমন তেমন ক্ষেত্রে শিউজির ত্রিশূলটা তো রইলই। কর্মবীর নন্দ চাটুর্য মহাশয়ের অষ্টপ্রহর নানান কর্মচক্রে ঘন নিবদ্ধ। সপ্তাহের 7টি দিনই শয্যা ত্যাগ করেন ব্রাহ্ম মুহূর্তে। শয্যা সঙ্গিনী ছোট খুড়ি তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়। বড় আর মেজোকে ছুটি দিয়ে দিয়েছেন, তাঁরাও অবসর প্রাপ্তা, ধর্মকর্ম নিয়ে থাকেন। ছোট খুড়ি 1.5 কুড়ি পাড়ি দিয়েছেন। তিনি মা কালীর ইচ্ছায় সন্তান উৎপাদন ক্ষমা নন, না হলে এই 10 বছরে কর্তাকে অন্তত একটি সন্তানের মুখ দেখাতেন, খোকা খোকু যাই হোক। হয়নি, ফলে 1.5 কুড়ি বছর বয়সেও তাঁর গতরে ঢিল ধরেনি। কিন্তু ওই এক রোগ, মহিষের মতো ভোঁস ভোঁস ঘুম, তাও নীরবে নয় সগর্জনে। প্রাতঃকৃত্যাদি সেরে নন্দ পূজা ঘরে চলে যান আহ্নিক সারতে। সেখানে প্রতিদিন প্রতীক্ষায় থাকে শ্যামা, শিবকর্মকারের কিশোরী মেয়েটি, চতুর্দশী। তবে সেই অলক্ষ্য দেবদেবীর বদান্যতায় বয়স অনুপাতে তার দেহ কিছু পুষ্ট। সার্থক নামা কিশোরী, শ্যামাঙ্গিনী। বুড়ো কর্তার জন্য পুজোর ফুল তুলে সাজি হাতে সে নিশ্চুপ প্রতীক্ষা করে রুদ্ধদ্বার মন্দিরের বাহিরে। কর্তামশাই এগিয়ে এলেই সাজিটি নামিয়ে রাখে মন্দির চাতালে। স্পর্শ বাঁচিয়ে তা তুলে নেন নন্দ। কর্মকার তনয়া জল অচল নয়, তার ছায়া মারালে স্নান করতে হয় না।
কর্তা ফুলের ওপর গঙ্গাজল ছিটিয়ে সেটি হাতে নেন। দাদু নাতনির সম্পর্ক, তাই কিছু রঙ্গরসিকতাও চলে। নন্দ বলেন, এ কি রে, বেলজুঁই গন্ধরাজ এনেছিস? অপরাজিতা তো আনিসনি আজ। শ্যামা মায়ের যে সেটাই সবচেয়ে প্রিয়। শ্যামা নতনয়নে বলে, পায়নি দাদু, ফোটেনি। কেন, বেলজুঁইয়ের মতো রংটা ফর্সা নয় বলে, গন্ধ নেই বলে? শ্যামা জবাব দেয় না। বুড়ো কর্তা বলে চলেন, তোর গায়ের রঙও তো ওই শ্যামা মায়ের মতো, অপরাজিতার মতো। তুই তো দিন দিন দিব্যি ফুটে উঠছিস। বরমে মরে যায় শ্যামা, মুখটা নেমে যায় বুকের উপত্যকায়। তা হ্যাঁ রে শ্যামা, অপরাজিতা ফুলের কাছে কি মুগ্ধ ভ্রমরের দল আসে না পীড়িত করতে, টুক চোখে দেখতে, ওর বুকেও মধু জমে আছে কিনা পরখ করতে? তোর কি অভিজ্ঞতা? শ্যামা দুহাতে মুখটা ঢাকে। কর্তা মশাই ওর সেই লাজে রাঙা মুখটা ঢেকে তৃপ্ত হন নিজের রসিকতায়। পূজা আহ্নিক স্বার্থে একদণ্ড চায়, তারপর বার হয়ে এসে চলে যান স্নানাগার সংলগ্ন তৈলমর্দন কক্ষে। এখানেও বেশ কিছুক্ষণ সময় নষ্ট হয়। অবশ্য সবটাই নষ্ট হয় না। আগে দামোদরে যেতেন অবগাহন স্নানে, 3 কুড়ি পাড়ি দেবার পর এখন তোলা জলেই স্নান সারতে হয়। এতদিন তৈলমর্দন করতে আসতো শচীপতি প্রামাণিক, ইদানিং তাকে ও কাজ থেকে অব্যাহতি দিয়েছেন। পরামাণিকের হাতের তালু বড় কর্কশ, সে শুধুই খৌরি করেই ছুটি পায় আজকাল। শচীপতি শুধু নাপিত নয়, সে বাস্তবে ওর গোপন গুপ্তচরও। সোঙাই গাঁয়ের অনেক বাড়িতে তার যাতায়াত, তাই অনেক বাড়ির কেচ্ছা কাহিনীর টাটকা খবর রাখে, সেগুলি গোপনে নিবেদন করে কর্তামশাইকে। শচীপতি খৌরি করে বিদায় হলে আসে মোক্ষদা, নন্দর এক আশ্রিতা বাল বিধবা। তৈলমর্দনের দায়িত্বটা ইদানিং তাকেই দেওয়া হয়েছে। আহামরি সুন্দরী কিছু নয়, তবে হাতের তালুটা নরম। কর্তা একটি অঙ্গমার্জন বস্ত্র মাজায় জড়িয়ে চিৎপাত হয়ে পড়ে থাকেন শ্বেত পাথরের মেঝেতে। মোক্ষদা প্রথমে গরম জলের সেঁক দেয়, বাতের ব্যথায় বড় উপকারী। হাঁটুতে, জানুতে, জানুসন্ধির কাছাকাছি পর্যন্ত মোক্ষদা নির্বিকার। তারপর কর্তামশাইকে তৈলমর্দন করতে হয়, বুকে, পিঠে, উরুতে। স্নানান্তে বাল্যভোগ, মা কালীর প্রসাদ, সেটি পরিবেশন করেন মেজগিন্নি। এই দায়িত্বটুকু তাঁর। স্বামী সেবার প্রান্তিক অধিকার। কর্তা প্রাতরাশ সমাপনান্তে গিয়ে বসেন বারমহলে ব্যবসার খাতাপত্র দেখতে। প্রয়োজনে নানান স্থানে স্বাক্ষর ও পাঞ্জা ছাপ দিতে হয়। এতদিন কাগজপত্র এগিয়ে দেবার কাজটার দায়িত্ব ছিল খাজাঞ্চির, ইদানিং বড় খোকার। মধ্যাহ্ন আহার পরিবেশনের দায়িত্ব ষোড়শীর অর্থাৎ বড় খুড়িমার। রন্ধন কার্যটার দায়িত্বে বামুন দিদি, কিন্তু কর্তার আহার্য তালিকার সম্মুখে পাংখা হাতে বসে থাকার অধিকার তার প্রথমা পত্নীর। পাকা চুলে সিঁদুর পরে পট্টবস্ত্র পরিহিতা সীমন্তিনীর এইটুকুই স্বামী সেবার শেষ অধিকার। দ্বীপ্রহরে কিছু যোগনিদ্রা, অপরাহ্নে আবার গিয়ে বসেন বারমহলে। গ্রামের ইতর ভদ্র আসেন, ঘরের বাইরে অপেক্ষা করেন। বড় খোকা তাদের একে একে ঘরের ভিতরে যাবার ছাড়পত্র দেয়। উনি শোনেন তাদের অভাব অভিযোগের কথা, শরিকি বিবাদের নিষ্পত্তি করেন। খুড়োর বিরুদ্ধে ভ্রাতুষ্পুত্রের অভিযোগ, পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুর মশাইয়ের ফরিয়াদ, সব মন দিয়ে শোনেন, বিধান দেন। এককালে গাঁয়ের মানুষ এর জন্য বড় বাড়িতে যেত, কিন্তু এখন তো জমিদার মশাই একেবারে উদাসীন। তাই এই সামাজিক দায়িত্বের 16 আনা বর্তেছে নন্দখুড়োর স্কন্ধে। কি আর করা যাবে, সমাজপতি হলে সামাজিক নানান ঝামেলা সইতে হবে বই কি। এরপর বসে গ্রাম পঞ্চায়েতের মজলিস। আসেন অন্যান্য সমাজপতি, শিরোমণি, তারিণী ঘোষাল, কালীচরণ, শম্ভু দত্ত ইত্যাদি। সে আসনে মাঝে মাঝে ধর্মতত্ত্ব আলোচিত হয়। সনাতন ব্রাহ্মণ্য ধর্মের নানান উপকথা,
অনুশাসন, উদাহরণ, সমাজপতির অন্যায় ব্যাখ্যা। সেদিন কে একজন বেমক্কা প্রশ্ন করে বসল, আচ্ছা, মহাভারতের সব সেরা চরিত্র কোনটি? শিরোমণি আগ বাড়িয়ে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ। আহা, তিনি তো ভগবান, আমি মানুষদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই জানতে চাইছি। শিরোমণি বললেন, সেক্ষেত্রে বলবো কৃষ্ণ সখা গান্ডীবী। আপনি কি বলেন ঘোষালদা? আমার মতে গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম। নন্দ হো হো করে হেসে ওঠেন। এটা কি বললে ঘোষাল? ভীষ্ম রামও স্ত্রৈণ বাপের ল্যাকল্যাকানি দেখে যে অমন কাছাখালা হয়ে যায়, তার তো বিয়ে করার হিম্মতই হলো না জীবনভর। তাহলে আপনার মতে শ্রেষ্ঠ চরিত্র কোনটি? কে শ্রেষ্ঠ পুরুষ? যুক্ত কর কপালে স্পর্শ করিয়ে নিয়ে নন্দ বলেন, নিঃসন্দেহে ব্যাসদেব। দেখো লোকটার হিম্মত, ব্রহ্মচারী মানুষ মানে ওই ঊর্ধ্বরেতা যা বলতে যা বোঝায়। কিন্তু দৈবক্রমে তিনটি পুত্রবধূকে পেয়ে গেলেন কবজার ভিতর। একটি অবশ্য পাঁকাল মাছের মতন পিছলে গেল, বাকি দুটিকে পরপর দুরাত্রে পুত্রবতী করে তুললেন। অথচ স্ত্রী সংসর্গের কোনো অভিজ্ঞতাই ছিল না তার। উপরন্তু বিদুর জননীকে পরপর রাত্রিতে 3টি যুবতীকে সন্তানবতী করে ফেললেন মহাপুরুষ যাকে বলে। শিরোমণি সংস্কৃতজ্ঞ পণ্ডিত কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের বহু স্তবস্তুতি শুনেছেন, কিন্তু এমন বিচিত্র ব্যাখ্যা কোনো পণ্ডিতের মুখে শোনেননি। নন্দখুড়ো এক নাগারে বলেই চলেন, বলি তোমরা শাস্ত্র বাক্য মানো তো? শাস্ত্র বলছেন, নাল্পে সুখম হস্তি ভূমৈব সুখম, অর্থাৎ কি না, হস্তি কদাচ স্বল্পাহারী হয় না, তাকে ভর পেট খাইয়ে রাজপথে ছেড়ে দাও, দেখবে সে হেলতে দুলতে চলেছে আপন মনে। কিন্তু যেই তার নজরে পড়বে আশেপাশের কোনো গেরস্থ বাড়িতে ডবকা কলা গাছ মাথা তুলেছে, কচি কলা পাতা বাতাসে দুলে দুলে ওকে ডাকছে, অমনি সে থমকে থেমে যাবে, সরাত করে সুর বাড়িয়ে জড়িয়ে ধরবে কলা গাছটির কোমর, তাকে সমূলে উৎপাটন করে কচর মচর করে চিবিয়ে শেষ করবে। নাল্পে সুখম হস্তি শ্লোকের এই সরল ও সরস ব্যাখ্যা শুনে শিরোমণির চোয়ালের নিম্নাংশ ঝুলে পড়েছিল। তবে নাকি তিনি নন্দ দাদার একান্ত ভক্ত, তাই রাগ কাটেননি। সন্ধ্যা সমাগমের সন্ধ্যান্নিক, গায়ত্রী মন্ত্র 108 বার, আরও কিছু অর্থহীন অং বং চং, তারপর শয়নের ব্যবস্থা, নৈশাহারের আয়োজন সেখানে ছোট খুড়িমার একান্ত তত্ত্বাবধানে। এবার আর অন্ন নয়, ঘৃতপক্ষ লচিকা তৎসহ মহাপ্রসাদ, পরমান্ন বা মিষ্টান্ন সেবা শাস্ত্রে নিষিদ্ধ। কারণ 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 বাড়ির সঙ্গে মিষ্টান্নের সহবাস শাস্ত্রবিরুদ্ধ, ওই রাড়ি বারিন্দির মতো। এটা তো গেল ওর প্রকাশ্য নিত্যকর্ম পদ্ধতির ফিরিস্তি, কিন্তু এই বৃদ্ধের বুকে যে এক দীর্ঘদিনের বেদনাময় স্মৃতি লুকিয়ে আছে, এ খবরটা কি কেউ রাখে? কিছুটা আন্দাজ করেছিল শরী মানে ষোড়শী, ওর বড় বউ। সে কিছু বাঁকা প্রশ্ন করেছিল তাই নিয়ে। সেই পাপেই কর্তামশাই দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। ষোড়শী বস্তুত অন্তর্মহলে নির্বাসিতই হয়ে যায় বাকি জীবনভর। সে কাহিনীটি বড় করুণ, বড়ই বেদনার। নন্দের পিতৃবিয়োগ হয় কৈশোরকালে। এত বড় ব্যবসা আর তেজারতির কারবার তাঁকে হাতে ধরে শিখিয়েছিলেন ওর মামা তালুকদার মশাই। তিনিই নন্দের প্রথম বিবাহের সম্বন্ধ করেন, জ্যেষ্ঠা বধূমাতাকে নির্বাচন করে ঘরে আনেন। নন্দের বয়স তখন 17, বধূটি বালিকা মাত্র 11। এখনো মনে পড়ে যায় বাসর ঘরের কৌতুক কথা। মাথায় টায়রা, নাকে নোলক ঝুলিয়ে বালিকা বধূ বসে আছে পাশে, এক গা গহনা পরে, বেনারসির একটা পোঁটলি। বাইরে সানাই বাজছে, ভেসে আসছে কোলাহল। এক দিদি শাশুড়ি ওদের দুজনকে নিয়ে কড়ি খেলাচ্ছেন। বিচিত্র বর্ণার প্রজাপতির মতন
এক ঝাঁক সুন্দরী ঘিরে আছে বাসর। ঠান্দি নাতনির তরফে কড়িগুলি লুকিয়ে রাখছেন, কখনো নববধূর আঁচল আড়ালে, কখনো হাঁটুর তলদেশে। নন্দকে তা খুঁজে খুঁজে বার করে আনতে হচ্ছিল। কোথাও কিছু নেই। একটা যুবতী বলে ওঠে, আপনি খেলা ভুলে গেছেন ঠান্দি, আপনি সরে বসুন, আমি খেলাচ্ছি, দেখি জামাইয়ের কতটা হিম্মত। দেখ না দেখ, এক মুঠি কড়ি তুলে নিয়ে সে ফেলে দিল নববধূর বক্ষা বরণের অন্তরালে। একাদশ বর্ষিয়ার পক্ষে সে রেশমি বস্ত্রখণ্ডের প্রয়োজন আদৌ আছে কি না নন্দ জানে না, কিন্তু সর্বসমক্ষে সেই গোপন বস্ত্রান্তরালে হস্ত সঞ্চালনেও সংকোচ হয়। নন্দ বলেছিল, হার মানছি, আমি খুঁজে দিতে পারবো না। খিলখিল করে হেসে উঠেছিল সেই প্রগলভা যুবতী। বলে, পারবো না বললে আমরা মানব কেন ভাই, খুঁজে বার করতেই হবে। সমস্যার সমাধান হয়ে গেল বালিকা বধূর সহায়তায়। সে নিজেই কড়িগুলি বার করে দিল। নন্দ তাকিয়ে দেখল মেয়েটির দিকে। ওর যে বছর তিনেকের বড়ই হবে, তার অঙ্গে কোনো আভরণ নাই, তবে অনঙ্গদেব অলঙ্কারের অভাব পুরিয়ে দিয়েছেন তার অকৃপণ দানে। কুন্দ ফুলের মতন সুন্দর মুখ, গৌরবর্ণা, বিনা কাজলেই কাজল কালো দুটি খঞ্জন নয়ন, কৌতুক প্রিয়া, চঞ্চলা, অভাগিনী। শুনল তার নাম সদু, সৌদামিনী, ষোড়শীর দিদি, বাল বিধবা। অপাঙ্গে দৃষ্টিহীন সে বললে, তুমি কোনো কাজের নও জামাই ভাই, এত সহজেই হার মেনে নিলে? নন্দ সাহস পেয়ে বলেছিল, আপনার বর হার মানেনি? মোটেই না, সে ঠিক খুঁজে খুঁজে বার করেছিল। আমি তো আর এই ছুটকির মতন বোকা ছিলাম না যে নিজেই বার করে দেব। নন্দ ফস করে বলে, তখন আপনার বয়স কত? সে খুঁজে তোমার কি দরকার গো? যা জিজ্ঞেস করি তার জবাব দাও দিনি। কড়ি তো খুঁজে বার করতে পারো না, তা পুতুল বানাতে পারো? পুতুল? মাটির পুতুল? কি দিয়ে বানাতে হবে সেটা তো কারিগর জানে, আমি তার কি জানি? ঘর শুদ্ধ সবাই খিলখিলিয়ে হেসে ওঠে। নন্দ বুঝতে পারে তির্যক রসিকতার গূঢ়ার্থ। বলে, পারি, তবে কিছুটা সময় লাগবে, এসব তাড়াহুড়ার কাজ নয়। বটে, তা কতটা সময় লাগবে গো কারিগর? আর একজন তরুণী সীমান্তিনী জানতে চায়, কি পুতুল বানাবে গো, খোকা না খুকু? নন্দ বলেছিল, কি জানেন দিদি, পুতুল কখনো একা হাতে বানানো যায় না, আপনাদের বোন সাহায্য করলেই বানিয়ে ফেলব। সৌদামিনী বলেছিল, জামাই তো ভারী মুখ ফোঁড়, এক্কেরে বেহেয়া। সেকালীন আইনে ফুলশয্যা হয়েছিল পাক্কা 5 বছর পরে। নন্দ তখন 22, নববধূ সার্থক নামা ষোড়শী। দিরাগমনে ও ফিরে গেল শ্বশুর বাড়ি। ফুলে ফুলে ঢাকা পালঙ্ক আজও সানাই বাজছে বাড়ির বাহিরে। অলঙ্কারের সর্বাঙ্গে আবৃত করে সেই ফুল সেজের উপর আলতা রাঙা পা ঝুলিয়ে বসেছিল নববধূ। আজও তাকে ঘিরে এক ঝাঁক প্রজাপতি। তাদের অতি প্রিয় একজনের নারীর জন্ম আজ রাতে সার্থক হতে চলেছে। নানান কৌতুক রঙ্গ রসিকতা। সৌদামিনী দুটি গোড়ের মালা হাতে এগিয়ে আসে, বর ও বধূর হাতে দিয়ে বলে, এবার তোমরা মালা বদল করো, আমরা নয়ন সার্থক করি। নন্দ বলে, মালা বদল তো 5 বছর আগেই হয়েছে। তা হয়েছে, আজ রাত্রে তো শুধু মালা বদল নয়, পালা বদলও হবে। সেটা তো দেখতে দেবে না, তাই মালা বদল দেখেই আমরা খুশি মনে সবাই চলে যাব। কি বলিস রে তোরা? আর একটি প্রগলভা বলে ওঠে, তা কেন, জামাই দাদা আমাদের গান শোনাবে, তারপর আমরা বিদেয় হব। নন্দ বলেছিল, মাফ করবেন, গান আমি জানি না। সৌদামণি তৎক্ষণাৎ বলেছিল, তবে কি জানো, তুমি একটা অকম্মার ধাড়ি, এক হাতে পুতুল বানাতে পারো না, আবার গানও গাইতে জানো না। সেই ফুলশয্যা রাত্রির কথা ভুলতে পারেনি নন্দ। সেই প্রথম একটি পূর্ণ যৌবনা নারী দেহের দখল পেলেন একান্ত নির্জনে। কিন্তু কি দুর্ভাগ্য নতুন জামাইয়ের, তার জীবন সঙ্গিনী অতিমাত্রায় বীরাবনতা, সম্ভোগ বৃত্তির লাজুক। 16টি বসন্ত চোখ মেলে দেখেছে
অথচ এখনও তার যৌবনের স্বাভাবিক কামনা বাসনা উদগ্র হয়ে ওঠেনি। কথা বলছে, হাসছেও, রঙ্গরসিকতাতে যোগদানও করছে, কিন্তু গায়ে হাত ছোঁয়ালেই সে আড়ষ্ট হয়ে উঠছে। না না না, এ কি বিড়ম্বনা! মুখে মুখে একটা চুমু পর্যন্ত খেতে দিল না সারা রাতের মধ্যে। নন্দর ইচ্ছে করছিল ঠাস করে ওর গালে একটা চড় মেরে বলতে, তবে বিয়ে করলি কেন রে হারামজাদি নেকি? বলেনি, বুঝে নিয়েছিল সবুরে মেওয়া একদিন ফলবেই। রাত ভোর হলো, শোনা গেল পাখির কলতান। নববধূ তখন অঘরে ঘুমোচ্ছে, অথচ সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি নন্দ। এ কি আতান্তরী! রাত ভোর হতেই আবার হুড়মুড় করে ফিরে এলো প্রজাপতির ঝাঁক। ষোড়শী ধর্মর করে উঠে বসল, ছুটে পালিয়ে গেল অন্য ঘরে। সংলগ্ন স্নানাগারে মুখ প্রক্ষালন করে ফিরে এসে নির্জন ঘরে পালঙ্কের ওপর উঠে বসল নন্দ। ফিরে এলো সৌদামিনী, তার এক হাতে কাঁসার থালায় ঘৃতপক্ষ লচিকা আর নানান মিষ্টান্ন, অপর হস্তে তরমুজের শরবত। পাথরের মেঝে আসন পেতে সে আহ্বান জানালো নন্দকে। নন্দ বলে, আপনি খেয়েছেন? তাই কি পারি নতুন জামাইকে অভুক্ত রেখে? কিন্তু কই আমার শয্যা তুলনি দিলে না ভাই? শয্যা তুললেন কোথায়? কাল সন্ধ্যা রাত্রে পালঙ্ক যেমন ছিল তেমনই তো আছে। ন্যাকামি করো না নন্দ, আমি কি অন্ধ? সন্ধ্যা রাতে চাদরটা ছিল টান টান, এখন কুঁচকে একসা। সন্ধেবেলা দেখেছিলাম টাটকা ফুল, বেল, জুঁই, করবি, বকুল, আর এখন দলিত মথিত। বলো, মিছে কথা বলছি? এই প্রশ্নের জবাব আপনার বোনের কাছে জেনে নেবেন, আমি তো কোনো প্রভেদ বুঝছি না। তারপর এদিক ওদিক দেখিয়ে নিয়ে নিম্নস্বরে বলে, আপনার বোনকে এত কিছু শিখিয়েছেন, আর এটুকু শিখিয়ে দেননি যে বর ফুলশয্যার রাত্রে রাত্রে চুমু খায়। ম্লান হয়ে গেল সৌদামিনী, অবাকও, বলল, সত্যি? নন্দ বিদ্যুৎ বেগে ওর দক্ষিণ বাহুমূল চেপে ধরে দৃঢ় মুষ্টিতে, বলে, এই আপনার গা ছুঁয়ে বলছি। কেমন যেন অবশ হয়ে গেল, বলে, হাত ছাড়ো, কারা যেন আসছেন। নন্দ সংযত হয়ে বসে। তখনই ঘরে প্রবেশ করলেন আরও কয়েকজন আত্মীয়া। কে একজন বললেন, ওকে একা কেন খেতে দিয়েছিস সদু? এখন যে জোরে খেতে হয়, এ ওকে খাইয়ে দেয়। সৌদামিনী কেমন যেন শিউরে উঠেছিল নন্দের দৃঢ় মুষ্টির নিষ্পেষণে। এতক্ষণে সামলেছে। বললে, সে কি ঘুম থেকে উঠেছে ঠান্দি? ও ঘরে গিয়ে আবার ঘুমোতে শুরু করেছে। ঠান্দি বলেন, তা ওর কি দোষ? দোষ তো জামাই দাদার। দেখ না, ফুল সেজের পালঙ্কটা একেবারে তছনছ করে ছেড়েছে। সারা রাত বোধহয় ঘুমোতেই দেয়নি নাতনিটারে। বেলা বাড়ছে, অনেকে এলেন নতুন জামাই দেখতে। পর্যায়ক্রমে তাদের প্রণাম করতে হলো। তারপর আগন্তুকদের ভিড় কিছুটা পাতলা হলো। ষোড়শীর দেখা নেই। সৌদামিনী আবার এলো ডাকতে, চলো নন্দ ভাই, ছানটা করে নেবে এবার। দামোদরে? না, প্রথম দিন তোলা জলে স্নান করতে হয়। ছান ঘরে হান্ডায় জল ভরা আছে, এসো আমার পিছু পিছু। প্রাসাদের একান্তে বাগানের ধারে স্নানঘর সচরাচর মহিলারাই ব্যবহার করেন। পুরুষেরা যায় দামোদরে অবগাহন স্নানে। তবে আজ নাকি একটা বিশেষ দিন, তাই এই ব্যবস্থা। সুগন্ধি শীতল শরীরে স্নান। একজন বৃদ্ধশ্রেণীর লোক ইতিপূর্বেই বস্ত্র এবং অঙ্গমার্জন বস্ত্র ইত্যাদি সাজিয়ে রেখে গেছে। নন্দ এগিয়ে যায় সদূর পিছন পিছন। জায়গাটা অপেক্ষাকৃত নির্জন, কাঁঠালতলার একান্তে। স্নানঘরের মাথা খোলা, পাথরের মেঝে, কাঠের পাল্লা। দরজার কাছাকাছি এসে সদু সরে দাঁড়ালো। বললে, ওই হান্ডাটায় গোলাপ জল মেশানো আছে, আর এইটায় সাদা জল। আগে সাদা জলে স্নান করে তারপর গোলাপ জল গায়ে ঢালবে, তাহলে সুগন্ধ হবে। নতুন জামাইয়ের একটা সৌরভ থাকা চাই। হঠাৎ মাথায় দুষ্ট বুদ্ধি চাপল নন্দর। প্রশ্ন করে, কোনটায় সাদা জল ঠিক বুঝতে পারলাম না, সরো দেখিয়ে দিই। নন্দ পাশ দিল। সৌদামিনী স্পর্শ বাঁচিয়ে প্রবেশ করল স্নানঘরে।
হান্ডায় হাত দিয়ে বললে, এইটাই গোলাপ জল আর এইটি সাদা জল। এবার বুঝলে হস্তিমূর্খ? কিন্তু চোখাচোখি হতেই তার মুখ শুকালো। নজর হলো নন্দ নিঃশব্দে স্নানঘরের পাল্লাটা ভিতর থেকে ঠেলে দিয়েছে। ক্ষুদ্র কক্ষে ওরা দুজন বন্দিনী। এ কি করছো তুমি আমাকে? চাপা গলায় নন্দ বললে, সারা রাত তৃষ্ণায় বুক ফেটে গেছে শুধু, আগে আমার তেষ্টাটা মিটিয়ে দাও লক্ষ্মীটি। মানে এ কি বলছো তুমি? ততক্ষণে দুই দৃঢ় মুষ্টিতে নন্দ ধরে ফেলেছে সৌদামিনীর দুই বাহুমূল, টেনে নিয়েছে তাকে নগ্ন বক্ষে। ওই বিধবার যৌবন পুষ্ট ঊর্ধ্বাঙ্গ ওর কবাট বক্ষে নিষ্পেষিত হচ্ছে। মিলন বঞ্চিতা যুবতীর যৌবনের উপেক্ষিত যুগ্ম জয়স্তম্ভ। প্রথমটায় সে অবাক হয়েছিল, পরক্ষণেই তার কি একটা পরিবর্তন হলো। নিবিড় করে জড়িয়ে ধরল নতুন জামাইয়ের নিরাবরণ পৃষ্ঠদেশ। সদ্য প্রস্ফুটিত কুসুমকলির মতন উন্মুক্ত হয়ে গেল তার চুম্বন তৃষিত অধরষ্ঠ। নিবিড় চুম্বন সৌদামিনী স্বেচ্ছায় শুধু দিল না, সেও পান করল। নন্দর তৃষ্ণা তো মাত্র একটি রাতের, আর ওর 7 বছরের তৃষ্ণা সেই আবাগিজে এতদিন বুকে বহে বেড়াচ্ছে আবৈধব্যকাল। ফুলশয্যার পর আরও 3টি রাত ছিল শ্বশুরালয়ে। দ্বিতীয় দিন সকালে সৌদামিনী যথারীতি নিয়ে এলো প্রাতরাশ। আসন পেতে ওকে বসতে আহ্বান করল। কালকের বিচিত্র অভিজ্ঞতার আভাস মাত্র নেই। নন্দ মুখ ফিরিয়ে রইল, জবাব দিল না। কি হলো? ছুটকি কি এখনো স্বাভাবিক হয়নি? ও একটা মনের অসুখে ভুগছে। আমি ওকে নিয়ে যাব না, একাই ফিরে যাব। আবার বিয়ে করব আমি। বেদনার্ত হয়ে উঠল সৌদামিনীর মুখ। বলল, ছি, ও কথা বলতে নেই। এ তো 2-4 দিনের ব্যাপার। আমি আজ সকালে ওকে অনেক বুঝিয়েছি, মাকেও বলেছি। তিনি খুব বকাবকি করেছেন। একটু ধৈর্য ধরো ভাই। নন্দ বললে, খাবার ফিরিয়ে নিয়ে যান, আমার খিদে নেই, খাবো না। সৌদামিনী এসে বসল পালঙ্কে। যথেষ্ট দূরত্ব রেখে সংকোচ করল না, খোলাখুলি নিম্নকণ্ঠে প্রশ্ন করল, কাল রাতে চুমু খেতে দেয়নি? না, ও ঘুমিয়ে পড়ার পর ওর পিঠের দিকে কাঁচুলির ফাঁসটা আলগা করে দিতে গিয়েছিলাম। ও তড়াক করে উঠে বললে, এমন অসভ্যতা করলে আমি ও ঘরে গিয়ে শোব। সৌদামিনীর একটা দীর্ঘশ্বাস পড়ল। নিম্নস্বরে বললে, বুঝতে পারছি তোমার অবস্থাটা। ওর মনটা এখনো কাঁচা। কারো কারো দেরিতে হয়। একটু ধৈর্য ধরো ভাই, সব ঠিক হয়ে যাবে। আপনার ফুলশয্যা হয়েছিল কত বছর বয়সে? 15। তোমার ভাইয়ের বয়স তখন 19। আপনি দাদাকে চুমু খেতে দেননি ফুলশয্যার রাত্রে? ম্লান হাসল সৌদামিনী। বললে, তার কথা থাক, আমার তো কোনো মনের অসুখ ছিল না। চুটকিও ভালো হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। স্ত্রীর অসুখে স্বামীকে সেবা করে না? কে আমার স্ত্রী? ওই কাঠের পুতুলটা? না না, কাঠের পুতুল নয়, আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে। আমি আর একটা রাত দেখব। ওর যদি কোনো পরিবর্তন না হয় ওকে রেখে ফিরে যাব। আপনারা ওকে কোনো আশ্রমে ভর্তি করে দেবেন। শাশুড়ি আর দিদি শাশুড়ি এসে পড়ায় আলোচনায় ছেদ পড়ল। তৃতীয় রাত্রেও সেই একই অভিজ্ঞতা। শরী তার বাল্য কৈশোরের অনেক গল্প শোনালো, তার গঙ্গা জলের কথা। খুব বন্ধুত্ব ছিল সইয়ের সঙ্গে। এখন শ্বশুর বাড়িতে থাকে। তার একটি ফুটফুটে খোকাও হয়েছে। ছেলেবেলার একটা বিড়াল পুষেছিল, তার নাম মুন্নি, সেটা মারা গেছে। নন্দও তার বাল্য কৈশোরের নানান কাহিনী শুনিয়েছে। কিন্তু দৈহিক সান্নিধ্যে আসার প্রচেষ্টা মাত্র নববধূ কঠোর হয়ে গেছে। নন্দ রাগ করে বলেছিল, তোমার বাবাকে বলো, নামটা তিনি ভুল দিয়েছিলেন। তোমার নাম ষোড়শী নয়, শীতলা। ঝরঝর করে কেঁদে ফেলেছিল নববধূ, কোনো কথা বলতে পারেনি। রাত্রি গভীর হলো। দ্বিতীয়বার শিবাধ্বনিও হয়েছে। পাহারাদার হেঁকে গেছে, জাগতে রহ। নন্দ জেগেই আছে, যদিও তার শয্যার সঙ্গিনী অঘোর ঘুমে অচেতন। হঠাৎ মৃদু করাঘাত হলো দ্বারে। নন্দ চমকে উঠে বসে। মশারি সরিয়ে ধীর পদে এগিয়ে আসে দোরের কাছে। সন্তর্পণা নিচু গলায় বলে, কে? আমি। দোর খোলো।
নিঃশব্দে অর্গল মোচন করে বলে, কি ব্যাপার এত রাত্রে? তোমাদের বালিশের পাশে হাত পাখাটা রাখতে ভুলে গিয়েছিলাম, নাও এটা ধরো। পাখা সমেত ওর নিরাভরণ হাতটা দৃঢ় মুষ্টিতে ধরে ফেলল নন্দ। ছুটকি অঘোর ঘুমিয়ে অচেতন। আজও কি সে তোমাকে? সে রক্তমাংসের জীব নয়, স্রেফ চালা কাঠ। সদূর দীর্ঘশ্বাস পরে নিম্নস্বরে বলে, হাতটা ছেড়ে দাও লক্ষ্মীটি, ওর যদি ঘুমটা ভেঙে যায়। নন্দ মুখটা নামিয়ে আনার উপক্রম করতেই বাধা দিয়ে বলে, এই না, এখানে না। তবে কোথায়? ঘরের বাইরে এসো, দৌড়টা টেনে দাও, কিন্তু স্রেফ একটা আলতো চুমু, তার বেশি কিছু চাইবে না কিন্তু। আকাশে শুক্লা একাদশীর চাঁদ পশ্চিমে ঢলেছে, বারান্দাটা আলো আঁধারি। সৌদামিনী গমনে সামনে চলতে থাকে। নন্দ দ্রুত পায়ে এগিয়ে এসে ওর কর্ণমূলে বলল, বাহ, তুমি তো বেশ কথা দিয়ে কথা রাখছ না। অগ্রবর্তিনী তার অধরষ্ঠে তর্জনী স্পর্শ করে, ইঙ্গিতে যেন ওকে বলছে অনুসরণ করতে। নন্দ বোঝে ওটা ছিল শুধু মুখের কথা। আকণ্ঠ তৃষ্ণা নিয়ে ওই অভিসারিকা হয়তো একক শয্যায় ছটপট করেছে। হাত পাখা দিতে আসা তো একটা অজুহাত মাত্র। নিজের শয়নকক্ষে নন্দকে নিয়ে ভিতরে প্রবেশ করে। সন্তর্পণে অর্গলবদ্ধ করে দরজাটা। খোলা জানলা দিয়ে এক মুঠো জ্যোৎস্না এসে লুটোপুটি খাচ্ছে ওর বিছানায়। নজর হলো সেখানে একটি শিশু, ঘুমিয়ে অচেতন। সদু তাকে সাবধানে ওপাশে সরিয়ে বলল, একটা চুমু, আর কিছু চাইব না, কথা দিয়েছিলে। নন্দর কর্ণমূলে বলে, বাজে কথা বলো না, ও কথা আমি আদৌ বলিনি। বলতে বলতে ওকে টেনে নেয় বুকে। আবেশে অভিসারিকার চোখ দুটি মুদে আসে। চুম্বনরত অবস্থাতেই দুজনে বসে পড়ে পালঙ্কে। সৌদামিনী হাত বাড়িয়ে শিশুটিকে ওপাশে ফিরিয়ে কিছুটা জায়গা করে দেয়। আধো জ্যোৎস্নায় নন্দর হাতটা চলে যায় ওর নাভিমূলের দিকে। নিবিবন্ধের গ্রন্থিতে হাত পড়তেই সৌদামিনী বলে, এই অসভ্য। বলে বটে, তবে বেশ বোঝা যায় যে সেটাও ওর মৌখিক ছদ্ম আপত্তি, যেন ঘৃত নিক্ষেপে অগ্নি নির্বাপনের প্রয়াস। অতর্কিতে যেন ঘনিয়ে এলো কাল বৈশাখীর ভীমতাণ্ডব। ঝড়ের আন্দোলনে আশঙ্কা হচ্ছিল বুঝি উন্মোচিত হবে তরুণী তরুটি। হলো না। শিকড় জাল বিস্তার করে সেও সবলে আঁকড়ে থাকলো। ক্রমে প্রভঞ্জনের বেগ হলো স্তিমিত। শুরু হলো বর্ষণ, থামল তাও। আকাশ আর ধরণী যেন একই খণ্ড মুহূর্তে পূর্ণাহুতি দিল আনন্দ যজ্ঞে। কিছুক্ষণ দুজনেই পড়ে রইল আলিঙ্গনা অবস্থায়। তারপর পৃথিবী যেন আকাশকে বললে, অনেক তো হলো, এবার ছেড়ে দাও লক্ষ্মীটি। ত্রস্ত পদে সাবধানে অনুসরণ করে নন্দ ফিরে এলো নিজ শয়ন কক্ষে, যে কক্ষে নববধূ ঘোর নিদ্রায় আচ্ছন্ন। দ্বার প্রান্তে সৌদামিনী ওর বাহুমূল চেপে ধরে ফিসফিসিয়ে ওঠে, ইতিমধ্যে ছুটকির যদি ঘুম ভেঙে গিয়ে থাকে। নন্দ নিম্নকণ্ঠে জবাবে বলে, ওকে বলবো প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম। মুখে আঁচল চাপা দিয়ে কৌতুকময়ী বলে, সেটা মিছে কথাও হবে না। পুরুষ সিংহ তো এভাবেই প্রকৃতির আহ্বানে সাড়া দিতে ছুটে যায়, তাই না? পরদিন সৌদামিনীকে দেখে কে বলবে পূর্ব যামিনীতে তার দামিনীর দমক। নন্দ জনান্তিকে বলে, দিদি, আপনিও চলুন না আমাদের সঙ্গে। মাকে বলুন 1 সপ্তাহের জন্য সোঙাই যাচ্ছেন বোনটিকে তালিম দিতে। আমি নিজেই আবার আপনাকে পৌঁছে দিয়ে যাব। দিবা ভাগে নির্জনেও সে ওকে দিদি ডাকে, আপনি বলে কথা বলে, সাবধানের মার নেই। সৌদামিনী বলে, তা হয় না ভাই, সেটা খুব বিসদৃশ্য দেখাবে না। ওরা তো জানেনি যে শরীর ঠিক স্বাভাবিক নয়। ওরা রাজি হলেও আমি রাজি নই। একটু আহত হলো যেন। বলে, আমি কি অজান্তে কোনো অপরাধ করে বসেছি? না, বোঝো না কেন? আমি যে নিজেই জ্বলে পুড়ে মরছি তা বুঝতে পারোনি কাল রাতে? তাহলে আমাকে কাছে পেলে তুমি ওই হতভাগী কাঠের পুতুলটার দিকে ফিরেও চাইবে না। নন্দ বোঝে ও শুধু রময়ন পটীয়সী নয়, দারুণ বুদ্ধিমতীও। বলে, তাহলে আবার কবে আমাদের দেখা হবে? 1 মাস 3 পরে। আমি নিজেই যাব,
বোনের তত্ত্বতলাশ নিতে। যদি তুমি কথা দাও এই 3 মাসের মধ্যে অধৈর্য হয়ে আবার টোপর কিনতে ছুটবে না। কথা দিলাম। আপনিও দিলেন কিন্তু আষাঢ় মাসের মধ্যে যদি আপনার দেখা না পাই তাহলে সত্যি আমি টোপর কিনতে ছুটব। সেক্ষেত্রে দোষটা হবে আপনার। কথা দিলাম, শাস্তি 3 মাসের কারাযন্ত্রণা। কার, আপনার না আমার? বোঝো লোকো যে যেন সন্ধান। নন্দ বোঝে যে তার ভাইরা ভাই নববধূকে অন্তত ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরটা পড়ে শুনিয়েছে। কারণ সৌদামিনী অন্যান্য কাজে যতই পটু হোক অক্ষর পরিচয়হীনা। নন্দের পড়াশোনাও যদিও কম, তবু বিদ্যাসুন্দরটা সে বারে বারে পড়েছে। 3 মাস পরে সৌদামিনী তার এক খুড়তুতো ভাইকে সঙ্গে করে সত্যি এসে হাজির সোঁয়াইগাঁয়ে। ততদিনে অবশ্য শরী পোষ মেনেছে, প্রতি রাত্রেই তৃপ্ত করছে তার বরকে। সৌদামিনীকে পেয়ে শরী উচ্ছ্বসিত, নন্দ ততোধিক। খুড়তুতো ভাইটি একটি চতুষ্পাঠীর ছাত্র, দিন 4 সোঁয়াইগাঁয়ে আপ্যায়িত হয়ে নিজের অশ্বপৃষ্ঠে স্বগ্রামে প্রত্যাবর্তন করেছিল। কথা হলো জামাই কিছুদিন পরে স্বয়ং সৌদামিনীকে তার পিত্রালয়ে পৌঁছে দিয়ে আসবে। শরী তার দিদিকে সারাদিন আগলে রাখে, স্বামী গরবিনী ক্রমাগত বকবক করে তার অনাবিল আনন্দের বিবরণ দেয়। অসম্পন্ন অধিকারে সে লাভ করেছে একটি যুবকের একান্ত প্রেম, সচ্ছল পরিবার, কোনো দিকে কোনো অভাব নেই। স্বামীর কোনো বদনেশা নেই, বাইজি নেই, বাগান বাড়ি নেই। সন্ধ্যার পর একটু মা কালীর চরণামৃত পান করে, এই যা। 3 দিন কেটে গেল, জনান্তিকে সৌদামিনীকে একবারও পেল না। তারপর একদিন সুযোগ এলো, বেলা 2 প্রহর, শরীর স্নান ঘরে। সৌদামিনী এলো নির্জন কক্ষে একান্ত সাক্ষাতে। নন্দ ছুটে এসে তাকে জড়িয়ে ধরতে গেল। বাধা দিল সৌদামিনী, এখনো সব নয়। মানে, এতদিন পরে দেখা, এমন করছো কেন? শোনো নন্দ, তোমার কাছে ছুটে এসেছি অত্যন্ত বিপদে পড়ে, পারলে তুমিই আমাকে বাঁচাতে পারবে। বিপদ? কি বিপদ? আমি কিভাবে যে কথাটা বলি। নন্দ ওর হাতটা ধরে বলল, এমন করছো কেন শুধু, কি হয়েছে? আমি মা হতে বসেছি যে। মা? বজ্রাহত হয়ে গেল নন্দ। বলে, কি করে বুঝলে? যেমন করে সবাই বোঝে, 2 মাস আমার মাসিক বন্ধ, ইদানিং গাওগুলোতে শুরু করেছে, সেজন্যই ছুটে এসেছি তোমার কাছে। যা হয় একটা ব্যবস্থা করো ভাই, না হলে আমার গলায় দড়ি দিতে হবে। না না, সে কি কথা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ভাবনার কি আছে? আমি তো বেঁচে আছি, আমার বিশ্বস্ত একজন গুণিন আছে, এ কাজে দড়ো। একটা শিকড় এনে দিচ্ছি, বেটে খেতে হবে, 3 দিনেই খালাস হয়ে যাবে। জানাজানি হয়ে যাবে না তো? পাগল, কাকপক্ষীতেও টের পাবে না। আমার আমার শরীরে কোনো ক্ষতি হবে না তো? 3 দিনেক স্রাব ট্রাব হবে, সে তো মেয়েদের হয়েই থাকে আকচার। ছুটকি কিছু আন্দাজ করবে না তো? কেমন করে করবে? সে কি জানে যে তার বর লুকিয়ে লুকিয়ে তোমার মধু খায়? শোনো, আজ রাত্রে শরী ঘুমিয়ে পড়লে তোমার ঘরে যাব, ঠিক মধ্যরাত্রে। বড় বাড়ির পেটা ঘণ্টায় মাঝরাত্রের 12টার ঘণ্টা বাজা থামলেই তুমি জেগে থেকো, আর দরজাটা খুলে রেখো, ভয় নেই। আর কোনো চোর মধু খেতে তোমার ঘরে ঢুকবে না। সৌদামিনী রাজি হলো না, বলে, না, এ হাঙ্গামা মিটুক, তারপর ওসব কথা চিন্তা করা যাবে। আমার যা ধৈর্য মানছে না শুধু। সৌদামিনী কঠোর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখল। বললে, বোঝো না কেন? তুমি তো ঘরের কোণেই প্রতি রাত্রেই ভরা পাত্রটা পাচ্ছ, আর আমি? কিন্তু আর নয়, ছুটকে হয়তো এখনই এসে পড়বে, তা কখন শিকড়টা আমাকে এনে দেবে? না, শিকড় বাটতে হবে না তোমাকে, আমি নিজেই 2টো বড়ি তৈরি করে নিয়ে আসবো। রাত্রে আহারাদির পর বড়ি 2টো গিলে ফেলো, ব্যাস। পরদিন সকাল থেকেই স্রাব শুরু হয়ে যাবে, 1 রাত্রেই খালাস। তাই হয়েছিল সৌদামিনীর, 1 রাত্রেই খালাস। সে কোনো স্বীকৃতিপত্র লিখে যায়নি। কেন এমনভাবে কাউকে কিছু না বলে আত্মহত্যা করলো কেউ জানতেও পারেনি, আন্দাজও নয়। শুধু কিছুটা আঁচ করেছিল শরী, নন্দের আছাড়ি পিছাড়ি মেকি কান্না দেখে। এ বাড়িতে অমন তীব্র বিষ দিদি কোথায় পেল, কেমন করে পেতে পারে কে জানে? কোনো অসতর্ক মুহূর্তে
সে হয়তো কিছু অশোভন দৃশ্যও দেখতে পেয়েছিল। দুরন্ত ক্রোধে সে সরাসরি কৈফিয়ত দাবি করেছিল তার স্বামীর কাছে। সেই পাপেই তার অসম্পন্ন অধিকারটা ঘুচে গেল। নন্দ দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন। এলেন সুয়োরানী, বিতাড়িত হলেন দুয়োরানী, রাজবাড়ি থেকে নয়, হৃদয় সিংহাসন থেকে। এমন যে প্রবল প্রতাপান্বিত সমাজপতি, তিনিও 3 কুড়ি পাড়ি দেওয়া বয়সে পড়ে গেলেন মহা আতান্তরিতে ওই এক ফোঁটা মেয়েটার কাছে। শত্রু নিধন ওর রক্তে। আজীবন নির্মম হস্তে সরিয়ে দিয়ে এসেছেন পথের কাঁটা। একেবারে প্রথম যৌবনের সেই মাগিটা, কি যেন নাম, এখন আর মনেও পড়ে না। ওই যে গো বড় বউয়ের দিদি, ওর ভদ্রাসনে এসে দেখ না দেখ বিষ খেয়ে মরল। কেন রে বাপু, দুনিয়ায় কি মরার জন্য যুৎসয় ঠাঁই পেলি নে? লোকে বলে তার নাকি পেট হয়েছিল, হবেও বা। ওসব ছিঁদো কথায় কান দিতে নেই। রাধা মাধব, কালী তারা, ব্রহ্মময়ী। তারপর ধরো গিয়ে ওই 2 বাগদির পো, কি দুচ্চয় সাহস! সমাজপতিকে প্রকাশ্যে যা নয় তাই বলে বসলো। ধম্মের কল বাতাসে নড়ে। খুড়োটা ফৌত হলো গুলি খেয়ে, আর ভাইপোটা ডুবে মরল দামোদরে। ওই এক বক্কাটা কি পাষণ্ড! বলে কিনা মহাপ্রসাদ খাই না। কেন না, পাঁটাটা যে উচ্ছুক্য করা। বৃথা মাংস এনে দাও, কবজি ডুবিয়ে সাঁটাবো। দোকার ছোট কিন্নি, সম্পর্কে তোর খুড়ি মা হয়, তার সঙ্গে এমন পীড়িত করলি যে আবাগিটা শেষমেশ গলায় দড়ি দিল। ছা ছা ছা। তারপর ধরো গিয়ে তক্ক পঞ্চাননের ভাগ্নে বউটা, তাঁরে নির্লজ্জের মতো নিয়ে এসে তুললি তোর ফাঁকা ছামুতে। মতলবখানা কি কেউ বোঝে না? কুলীন বামুন তুই, হিম্মত থাকে তো 2-3টি কন্যাদায়গ্রস্তকে উদ্ধার কর না। সে মুরদ নেই। ইদিকে বিধবা ডবকা বউঠানে রে ময়না পোষা, কিন্তু পারলি? পঞ্চানন ঠাকুর এ অশৈরণ শৈল, তোর নাকে ঝামা ঘষে ঘরের বউ ঘরে তুলল না? সেই এক বজ্ঞার এন্তেকালটা তোমরা একবার বিবেচনা করে দেখো বাবা সকল। কুলীন বামুনের মরা বই নিয়ে গেল, দুলে বাগদি চাঁড়ালে, পুড়িয়ে ছাই করলো জল অচলদের শ্মশানে, মায়ের ছিরাদ্দটা পর্যন্ত হলো না। এসব গৌরবের দাবি তিনি করেন না। তিনি সমাজপতি, এসব ব্যাপারে নির্লিপ্ত থাকতে হয়। সবই মায়ের ইচ্ছে। কিন্তু এবার এই শেষ কিস্তিটা কিছুতেই ঠেকাতে পারছেন না। ওই এক বজ্ঞার হাড় হাবাতে মেয়েটা ভাঙ্গে তুমি মচকাবে না? কিছুতেই ওটাকে কবজা করা যাচ্ছে না। সে নাকি এখন মাথা খাড়া রেখে এ বাড়ি ও বাড়ি চিকিৎসা করে বেড়াচ্ছে। সঙ্গে সব সময় কালপুরুষের মতন তার এক দেহরক্ষী, 3 কুড়ি পাড়ি দেওয়া একটা যমদূত, হাতে ত্রিশূল। তার মায়েরে কেউ কিছু বললে দেখ না দেখ এফোঁড় ওফোঁড় করে দেবে। 3টে আমন্ত্রণ এসেছিল রূপমঞ্জরের, 3টি সে প্রত্যাখ্যান করেছিল। প্রথমত, বড় বাড়ির ভাদুড়ি জেঠু প্রচণ্ড অভিমানে তাকে সে হঠাৎ বলে বসেছিল। সেদিন কেন কথাটা বলতে পারেননি জেঠু? তবে জেঠিমার প্রতি তার কোনো অভিমান নেই। প্রায় প্রতিদিন গিয়ে তাঁর কাছে বসে, গল্প করে, যতটা শোনে তার চেয়ে অনেক বেশি। মৌনতা ভঙ্গের পর উনি বোধহয় পুষিয়ে নিচ্ছেন, তার শূন্য বুকে টেনে নিতে চান মামুনিকে। এখন তিনি সম্পূর্ণ স্বাভাবিক। কেমন করে হলো? গল্পে শুনেছি এটি তরুণীর 2 বাহু নাকি বেমক্কা আটকে যায় আর মুড়ি ভাঙতে গিয়ে। স্কন্ধস্থির কি একটা স্থানচ্যুতিতে সে হাত দুটি আর নামাতে পারছিল না। বিচক্ষণ চিকিৎসক অদ্ভুত পদ্ধতিতে তাকে নিরাময় করেছিলেন, সর্বসমক্ষে তার বস্ত্রাকর্ষণ করে। মর্মান্তিক প্রয়োজনে মেয়েটির 2টি হাত নেমে আসে শাড়ির প্রান্ত আঁকড়ে ধরতে। বৃদ্ধ চিকিৎসক করজোড়ে মেয়েটিকে বলেছিলেন, মারে, বুড়ো ছেলেটাকে মাপ করে দে, এছাড়া তোকে শাড়ি তুলতে পারতাম না। তারা সুন্দরীর অবস্থাও সেই রকম। কাল বৈশাখীর প্রচণ্ড ঝঞ্ঝায় অতর্কিত বজ্রপাতে তিনি মুখ হয়ে গিয়েছিলেন। ধন্বন্তরী ঠিকই বুঝেছিলেন ওর বোধশক্তি হারিয়ে যায়নি, সব বুঝতেন, কিন্তু কেঁদে মনটা হালকা করতে পারতেন না। মস্তিষ্কের স্নায়ু জটিলতার শুধু বাকশক্তি হারিয়ে গিয়েছিল। আবার এক অতর্কিত বজ্রপাতে সেই স্নায়ুগ্রন্থির জটিলতা দূরীভূত হয়ে গেল। সর্বসমক্ষে
বিবস্ত্রা হওয়ার বিড়ম্বনা প্রতিহত করতে যেভাবে সেই মেয়েটি 2 হাতে চেপে ধরেছিলেন তার লাজ ও বস্ত্র, ঠিক তেমনি এক মর্মান্তিক প্রয়োজনে তারাসুন্দরী একদিন ছিনিয়ে নিয়েছিলেন মুটুরানীর হাত থেকে লক্ষ্মীর শঙ্খটা। ভাদুরী মশাই ফিরে এলে স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছিলেন, ওরা কি মামুনিকে ছিনিয়ে নিয়ে গেল? তারা প্রসন্ন তৃপ্তির হাসি এসে বলেছিলেন, না, পারেনি, ভীমা ঈশেন ওকে রক্ষা করেছে। তারপরেই অবাক হয়ে বললেন, এ কি, তুমি কথা কইছ? তারাসুন্দরীও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেছিলেন, তাই তো দেখছি। দ্বিতীয় আমন্ত্রণটি এসেছিল নিতান্ত অপ্রত্যাশিত এক পল্লী প্রান্তের জমিদার বাড়ি থেকে। তুলসীর চিঠি। মামনি, আমাকে মনে পড়ে আমি এখন এ বাড়িতে আছি, মজুমদার পরিবারের ছোট বউ। তোদের সব খবর পেয়েছি বাবা মশাইয়ের কাছে। তুই আমার কাছে চলে আয়, এরা তোকে মাথায় করে রাখবেন, কথা দিয়েছেন। আমারও বুকটা জুড়োবে। পত্রবাহক মারফত জানিয়ে দিস কবে তোকে আনতে লোক পাঠাবো। পত্রবাহকের মাধ্যমে রূপমঞ্জরি জবাব দিয়েছিল, আপনাকে কি ভুলতে পারি মামনি? মাকে চোখে দেখিনি, আপনিই তো আমার মা। আপনার বুকে ফিরে যেতে পারলে আমার সব জ্বালা জড়িয়ে যেত, কিন্তু তা যে হবার নয়। বাবা মশাইয়ের অসমাপ্ত কাজের দায়িত্ব আমাকেই নিতে হবে। বাবা মশাইয়ের কাছে শুনেছিলাম আপনি বিশেষ প্রয়োজনে একবার সোয়াইগাঁয়ে আসবেন, সেই যখন আমার ভাই বা বোন আসবে আপনার কোল জুড়ে। বাবা নেই, কিন্তু আপনার মামনি তো আছে। এতদিনে সেও এক ক্ষুদে ধন্বন্তরী হয়ে উঠেছে। এ পর্যন্ত এ গাঁয়ে আপনার মামনি 23টি প্রসূতির হাতে তুলে দিতে পেরেছে, 23টি খোকা খুকু, শতকরা 100%। আপনি যদি না আসতে পারেন আমাকে খবর পাঠাবেন, আমি নিজেই চলে যাব তখন। ইতি আপনার মামনি। তৃতীয় আমন্ত্রণপত্রটি এসেছিল এক স্বনামধন্য পণ্ডিতের কাছ থেকে। ত্রিবেণীর ক্ষণজন্মা পঞ্চানন ঠাকুর প্রিয় ছাত্রের দেহান্তে তার অনাথা মেয়েটিকে আশ্রয় দিতে চেয়েছিলেন। তাকেও শতকোটি প্রণাম জানিয়ে অভিমানিনী দৃঢ়তার সঙ্গে সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল। জানিয়ে দিয়েছিল সে স্বগ্রামে থেকে পিতার অসমাপ্ত কাজটি করে যাবে, হিন্দু মুসলমান নির্বিশেষে। আরও জানিয়েছিল আর্থিক সংগতি কিছুটা বৃদ্ধি পেলে সে ব্রজ সুন্দরী মহিলা বিদ্যালয়টিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। একমুঠি বাবা এখন একেবারে অন্য মানুষ। ভিক্ষায় বার হন না, সারা দিন ঘুমন, সারা রাত জাগেন, নিশাপশ্চাত মনে পাহারা দেন। তার ত্রিশূলের ভয় এ পাড়ায় কেউ আসে না। এছাড়া সুরভির জাপনা মেখে দেন, গোমাতার সেবা করেন, দুগ্ধ দহনের দায়িত্বটাও গ্রহণ করেছেন। সৈন্যগুপ্তকে দানা পানি দেওয়ার দায়িত্বটাও। মা ভবানী কি ওয়াক্ত কাহা। হঠির ডাক আসে এ বাড়ি ও বাড়ি, সে বাড়ি থেকে, এ পাড়া ও পাড়া থেকে। কাছাকাছি হলে পদব্রজেই পাড়ি দে, সঙ্গে যান ত্রিশূল পানি এক মুঠি বাবা। একটু দূরে হলে পালকিতে যেতে হয়, সেটা জেঠিমার অনুরোধে ব্যবহার করতে হয়। তখন অশ্বপৃষ্ঠে অনুগমন করেন এক মুঠি বাবা। ষোলপানে সন্ন্যাসীর জীবনে 3টি বাঁক, তার প্রকৃত পরিচয় এবং পূর্ব ইতিহাস কেউ জানে না। এই 3 কুড়ি বয়সে পৌঁছে তা অকুণ্ঠ ভাষে শুনিয়েছেন তার পাতানো মা ভবানীকে। হটি, রূপমঞ্জরি, মামনি, কোনো নামই তার মন পছন্দ হয়নি। তার ছানি পড়া দৃষ্টিতে ওই এক ফোঁটা মেয়েটি সাক্ষাৎ মা ভবানী। একমুঠি বাবা বিহার বা উত্তরপ্রদেশের মানুষ নন, তার আদি নিবাস মহারাষ্ট্র। বাস্তবে তিনি বর্গী, নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের সন্তান। ওদের বৃত্তি ছিল যজন যাজন, অধ্যয়ন অধ্যাপন। বাবা মশাই ছিলেন গ্রামের পণ্ডিতজি, কিন্তু তিনি স্বল্পায়ু। একমুঠি বাবার পিতৃদত্ত নাম শাম্ভ, অর্থাৎ শম্ভুদেব। মানুষ হয়েছেন তার পিতামহের কাছে। পিতামহের নামটি তার স্মরণে নেই। উনি তাকে বলতেন দাদাজি কর্ণদেও। শিবাজি মহারাজের অনুকরণে, তাঁর আদেশেই জীবনের প্রথম গতিমুখ পরিবর্তন। দাদাজি তার জমানায় যোগ দিয়েছিলেন স্বয়ং শিবাজি মহারাজের সৈন্যদলে। শিবাজির দেহাবসানের পর ফিরে আসেন গ্রামে, আঁকড়ে ধরেন পিতৃহীন শাম্ভকে।
শাম্ভুর লেখাপড়ায় মন ছিল না। দিবা রাত্রি দাদাজির কাছে কিস্সা শোনে কিভাবে শিবাজী মহারাজ আফজল খাঁ অথবা শায়েস্তা খাঁকে শায়েস্তা করেছিলেন, কিভাবে মিঠাইয়ের ঝুড়িতে আত্মগোপন করে আলমগীরের কারাগার থেকে মুক্তি পান। দাদাজির দেহান্তকালে শাম্ভ কৈশোর অতিক্রম করে তারুণ্যের সিংহধারে উপনীত। দাদাজিকে নর্মদা তীরে দাহ করে শাম্ভ গৃহত্যাগ করল, সন্ন্যাস নিতে নয়, পেশোয়ার অধীনে সৈন্যদলে যোগ দিতে। তখন তরুণীর স্বপ্ন ছিল ভুলুণ্ঠিত ভাগোয়া ঝান্ডাকে আবার সুপ্রতিষ্ঠিত করার, ভবানী মাতার পূজার প্রয়োজন হলে বুকের রক্ত অঞ্জলি দেওয়া। চৌথ আদায়ের দাবি নিয়ে ভাস্কর পণ্ডিত যখন এলেন বঙ্গভূমে, তখন তরুণ শাম্ভজিও এলেন তাদের সঙ্গে। আশা করেছিলেন সম্মুখ যুদ্ধে জবন নিধন করে গৌড়বঙ্গে পুনঃপ্রতিষ্ঠিত করবেন ভাগোয়া ঝান্ডা, কিন্তু মোহভঙ্গ হল অচিরে। পণ্ডিতজির সৈন্যদল বাস্তবে লুঠেরা। কোথায় নবাবের সৈন্যদলের বিরুদ্ধে লড়াই করবে তা নয়, ক্রমাগত গ্রামের পর গ্রাম ওরা লুট করে চলে। সে কি অকথ্য অত্যাচার, সে কি বিভৎস দৃশ্য! মানুষকে ওরা মানুষ বলে গণ্য করত না। বালক থেকে বৃদ্ধের শিরচ্ছেদ করে মুন্ড নিয়ে গেন্ডুয়া খেলত। যৌথ বলাৎকারে গ্রাম্য রমণীকুলকে চরম বেইজ্জত করত। প্রতিবাদ করেছিল শাম্ভ। তা থেকে বচসা শেষে ওকে বধ করতে ছুটে আসে ৩-৪ জন বর্গী সৈন্য। শাম্ভ মারাত্মকভাবে আহত হয়, তবে প্রতিপক্ষের 2 জনের শিরচ্ছেদ এবং 1 জনকে মারাত্মকভাবে আহত করার পরে ফৌজ ছেড়ে পালায়। ফেরারি আসামি বর্গী সৈন্য ওর তল্লাশে পশ্চাৎধাবন করে। শাম্ভ ওষ্ঠলোম ও শ্বশ্রুর বৃত্তিতে মন দেয়। জটা জুটোধারী সন্ন্যাসী সাজে। তাকে তখন বাঘ ও সিংহ দুদিক থেকে তাড়া করেছে। নবাবের সৈন্য তাকে চিহ্নিত করেছে বর্গী হিসেবে, আর পেশোয়ার দৃষ্টিতে সে ফেরারি আসামি। শাম্ভজির জীবনে এলো দ্বিতীয়বার গতিমুখ পরিবর্তনের জমানা। ভাগোয়া ঝান্ডা পুনঃপ্রতিষ্ঠিত করার স্বপ্নটা ক্রমে ঝাপসা হয়ে এলো, বিন্দুবৎ হয়ে গেল, শেষে না হয়ে গেল। নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান তাঁর ক্ষত্রিয় বৃত্তি ত্যাগ করে হয়ে গেলেন কৌপিনধারী সন্ন্যাসী এক মুঠি বাবা। দীর্ঘদিন তিনি ছিলেন ভ্রাম্যমান ভিক্ষাজীবী। গৃহস্থ বাড়িতে গিয়ে হাঁকার পাড়েন, জয় শিব শম্ভ, জয় ভবানী মাতা। দৈনিক 1 মুঠি ভিক্ষা, তার বেশি গ্রহণ করেন না, क्योंकि কাল তো ফির নিকাল না হ্যায় না। ঘুরতে ঘুরতে একদিন এসে পৌঁছলেন এই সোয়াই গ্রামে। দামোদর তীরের এই ছায়াশো নিবিড় শান্ত পল্লী প্রান্তে জায়গাটা পছন্দ হয়ে গেল। ভূস্বামী ব্রজেন্দ্র নারায়ণ ভাদুড়ী সজ্জন, সাচ্চা ব্রাহ্মণ, তেঁতুল বটের ছায়ায় পাকাপাকিভাবে ডেরা ডান্ডা গাড়লেন। ইচ্ছে ছিল এখানেই দুনিয়াদারি খতম করবেন। নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের সন্তান, কৈশোরে গ্রহণ করেছিলেন ক্ষাত্র ধর্ম, হয়েছিলেন ভাস্কর পণ্ডিতের দক্ষিণ হস্ত। কিন্তু বর্গী সৈন্যের অবক্ষয় দেখে পৈশাচিক অত্যাচার প্রত্যক্ষ করে পরিবর্তিত হয়ে গেলেন সংসার ত্যাগী কৌপিনধারীতে। কিন্তু মা ভবানীর তা ইচ্ছা নয়। সারা জীবন খুঁজেছেন শিবাজী মহারাজের ইষ্টদেবীকে, সাক্ষাৎ পাননি। ব্রজেন্দ্র নারায়ণ প্রয়াত হলেন। তারপর সোয়াইগাঁয়েও এসে পৌঁছল লোভী অত্যাচারী সমাজপতিদের অবক্ষয়ী চিন্তাধারা। শিবাজী মহারাজের প্রয়াণে যেন অবক্ষয়ে যেমন অবক্ষয় নেমে এসেছিল স্বার্থ সর্বস্ব পেশোয়ার সৈন্যদলে, আবার একটি মর্মান্তিক আঘাতে জীবনের লক্ষ্যমুখ পরিবর্তিত হয়ে গেল। যেদিন দেখলেন সোয়াইগাঁয়ের সমাজপতিদের অত্যাচারে নিষ্ঠাবান ধন্বন্তরী বাবাকে দাহ করল চণ্ডালের দল, রুখে দাঁড়ালেন দাদাজি কর্ণদেবের মন্ত্রশিষ্য। অকস্মাৎ দেখতে পেলেন ওর ছানি পড়া দৃষ্টির সম্মুখে এতদিনে আবির্ভূতা হয়েছেন সেই আজীবন ধরানের দেওয়া ভবানী মাতা, একটি কিশোরীর বেশে। সে অনর্গল দেব ভাষায় কথা বলতে পারে। সে পিতৃহীনা, তবু পিতৃকুলের 7 পুরুষের ভিত ত্যাগ করে সে জমিদার বাড়ির আশ্রয় প্রত্যাখ্যান করল। সংকল্প পরিবর্তিত হলো আবার। ছিলেন সন্ন্যাসী, হলেন গৃহস্থ। মৃগ শিশুর প্রেমে ভরতমুনির মতন এখন তিনি দুগ্ধ দহন করেন,
অশ্বের দানাপানি যোগান দেন, আর মা ভবানী যখন আর্তদের সেবায় নিষ্ক্রান্ত হন তখন অশ্বপৃষ্ঠে তাঁকে ছায়ার মতন অনুসরণ করেন। কারণ তিনি বুঝতে পেরেছেন, অনুভব করেছেন, এই সময় গায়ে বিটবরহের দল তার মা ভবানীকে অপমান করতে চায়, নির্যাতন করতে চায়, ঠিক যেমন করত তার যৌবনের বর্গী সঙ্গী সাথীরা। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।